2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে শুরু হচ্ছে মাছ ধরা। জেলের পরিবারে বইছে উৎসবের আমেজ। এর মধ্যে নদীতে নামার সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। তবে এবারও জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শেষ হলেও ঠিক সময়ে বরাদ্দের চাল পাননি তারা। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা নদীর তীরে জেলেদের কেউ জাল ঠিক করছেন, কেউ বা নৌকা। ট্রলার মেরামত শেষে ধুয়ে মুছে করছেন রং। এভাবে দিন রাত কাটছে তাদের ব্যস্ত সময়। শুধু তাই নয়, ভোলার বিভিন্ন মৎস্যঘাট ও জেলে পল্লীতেও এখন উৎসবের আমেজ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আনন্দে আছেন জেলেরা। মৎস্য আড়তগুলোতেও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। আশা করা হচ্ছে প্রচুর মাছ ধরা পড়বে। 2 মাসে কোনো নদীতে যাই নাই, এখন জাল ফাল সব কিছু লাইন করে আস্তে আস্তে নৌকায় উঠেছি। এই রাত্রে আলাদা বাসার বাসি আমরা নদীতে যাবো। নৌকা রং টং দিছি, অনকা আজকের থেকে নামে যাব নদীতে। এখন মানে নৌকা হাজার টাজার রং টং করে পরিষ্কার করতেছি। নৌকা সুন্দর জানি লাগে। নৌকা টোকা ঠিক করছে, এখন যাইব মাছ পাইলে তারপর লাঞ্চের আনলে চলতে ফিরতে পাইব। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় ভোলার 2 লাখেরও বেশি জেলে বিপাকে পড়েন। এ সময় জেলেদের কর্মহীন দিন কাটে অভাব অনটনে। তারা জানান, ঠিক সময়ে সরকারি সহায়তা পাননি অনেক জেলে পরিবার। দেনা ভালো হয়ে গেছি, আজকে থেকে নদীতে নাম, কিন্তু আল্লাহ যদি মাছ দেয় দেনা ভালো আমরা শোধ দিতে পারি। আমরা কেনাকাটা করবো, নদীতে জেলেরা মাছ ধরবে, মাছ আনবে, ঘাটে বিক্রি করবে, জেলেরাও কিছু হয়তো লাভবান হবে, আমরা 2-4 টাকা পাইব। জেলা মৎস্য কর্মকর্তা জানান, 2 মাস মাছ শিকার বন্ধ থাকায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। পাশাপাশি আমাদের জেলেদের জন্য যে ভিজিএফ চাল ছিল, সেটা আমরা সঠিকভাবে আমাদের ভোলা জেলা 89,600 জেলের মধ্যে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল মাসে দেশের 6টি অভয়াশ্রমে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার মাছ ধরা বন্ধ ছিল। নূর তাজমিন নীর, 71। দর্শক, ভোলার জেলেদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জেলেদের ব্যস্ততা কেমন দেখছেন এবং তারা কেমন মাছ পাবার আশা করছেন? বলছিলেন যে আজকে রাত 12টার পর থেকে কিন্তু ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীতে কিন্তু ইলিশ শিকারের জন্য নেমে যাবে ভোলার প্রায় 2 লক্ষাধিকের অধিক জেলে। সে কারণে কিন্তু তারা তাদের যে জাল, নৌকা সহ বিভিন্ন যেসব সরঞ্জাম যেগুলো রয়েছে, সেই সরঞ্জামগুলো কিন্তু তারা ইতিমধ্যে তারা প্রস্তুত করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সারি সারি নৌকা কিন্তু এই যে খালের ভিতরে কিন্তু রেখে দিয়েছে। তারা কিছু রাত 12টার পরেই কিন্তু তারা সেখানে চলে যাবে, নদীতে মাছ ধরতে চলে যাবেন। তবে আমরা এখানকার জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারা এই 2 মাস যে মাছ ধরা থেকে বিরত ছিল, তারা কিন্তু অনেকটা বেকার হয়ে গেছিল। তারা অনেক ধার দেনা করেছে এবং ধার দেনা হয়েছে। তারা আশা করছেন যেন নদীতে গিয়ে যেন তাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য যেসব মাছ রয়েছে, সেই মাছ পেলে তারা তাদের যে 2 মাস যে ধার দেনা করেছিল, সেই ধার দেনা পরিশোধ করতে পারবে। তবে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা আশা করছেন যেন এই 2 মাস পরে জেলেরা নদীতে মাছ পাবেন। কারণ আপনি জানেন যে বৃষ্টির একটি প্রভাব কিন্তু দেখা দিয়েছে। সেই কারণে কিন্তু মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন বৃষ্টি যত বেশি হবে তত কিন্তু ইলিশ সহ অন্যান্য মাছ কিন্তু নদীতে দেখা দেবে। কামরুল, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। যাচ্ছি পরের সংবাদে। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন মেঘনা পাড়ের জেলেরাও। জেলে পাড়াগুলো এখন কর্মব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে। তবে জেলেদের অভিযোগ, সরকার জাটকা ধরার নিষেধাজ্ঞা দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। খাদ্য সহায়তাও সঠিকভাবে পাননি তারা। আলামিন ভুঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন।
মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা উপকূলীয় জেলেপাড়াগুলোতে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। রাত 12টায় শেষ হবে নিষেধাজ্ঞা। এরপরই জেলার প্রায় 1.5 লক্ষ জেলে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশায় নামবেন পদ্মা মেঘনায়। জেলেরা বলছেন নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকলেও নতুন করে বিনিয়োগ করেছেন তারা। কাঙ্ক্ষিত ইলিশ পেলে তার স্বপ্ন পূরণ হবে। এখন এই যে অভিযান শেষ হয়ে আছে, এই সমস্ত একটা নাও হাজাইতে 2 লাখ 3 লাখ টাকা লাগে। তেল মালামত, নৌকার ফাড়াতন, জাল মেরামত, গাইল 3 লাখ টাকার মতন লাগে। আচ্ছা মাছ ফললেছে না, এটা আমাকে লাভ হইব নাকি? দেনা ফেনাও দিতারুম, কিস্তিও দিতারুম, খাইতামও পারুম। আর যদি মাছ না পড়ে, এখন আমরা এই দেনা ফেনা দিব কি দিয়ে? তবে জেলেদের অভিযোগ, মাছ ধরা থেকে বিরত থাকলেও ঠিকমতো খাদ্য সহায়তা পাননি অনেকে। তার উপর ঋণের কিস্তি চালাতে বাধ্য হয়েছেন তারা। 2 মাসে মনে করেন না, আমরা চাল দুই টিপে চাল এক লগে দিছে, কিন্তু আমরা ঠিক মতন চাল পাই না। 80 কেজি চাল দেওয়ার কথা, আমরা চাল পাইছি মনে করেন না 60 কেজিও পুরে না। কিস্তি চলছে, কালকেও কিস্তি দিছি 6000 টাকা দেলা করে। সোনা এবার বুঝান করা হয়েছে, কম দর হয়েছে বছর। এদিকে নিষেধাজ্ঞার 2 মাস নদীতে কঠোর অভিযান চালানো হয়েছে বলে জানান নৌ পুলিশ কর্মকর্তা। আর মৎস্য বিভাগের দাবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি রাখায় অভিযান সফল হয়েছে। কাঙ্ক্ষিত ইলিশও মিলবে। অভিযানকালে 180টি মামলায় প্রায় 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় 16 কোটি মিটার জাল ও 250টি নৌকা ও 30,000 কেজি জাটকা জব্দ করা হয়। প্রায় 80% জাটকা রক্ষা করতে পেরেছি এবং এই জাটকা রক্ষা করার কারণে আমরা আশা করি আগামী বছর আমাদের যে দেশের লক্ষ্যমাত্রা 6 লক্ষ মেট্রিক টন ইলিশের উৎপাদন, আমরা এই সফলতার দ্বারপ্রান্তে যাব। জাটকা বিচরণের জন্য দেশের অন্যতম অভয়াশ্রম এলাকা চাঁদপুরের পদ্মা মেঘনার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল 2 মাস এই এলাকার ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। হাসান আহমেদ, 71। দর্শক, চাঁদপুরের জেলেদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুইয়া। আলামিন, নিষেধাজ্ঞা তো শেষ হলো, কবে থেকে তারা মাছ ধরবেন এবং তাদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। চাঁদপুরের সেই অবস্থানে মাছ নিষেধাজ্ঞা আর 30 এপ্রিল মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হবে। এই 30,000 এই যে যে চাঁদপুরের সদর এই চাঁদপুর জেলার প্রায় শতাধিক জেলগুলি রয়েছে, আর এবং এই শতাধিক জেলেগুলি প্রায় 40,000 নিবন্ধিত জেলে রয়েছে। জেলা টাস্কফোর্স এবং সম্মিলিত অভিযানে জাটকা একাংশে সফল হয়েছে এমন দাবি মৎস্য বিভাগের। কিন্তু মেঘনার জেলেদের অভিযোগ, যাটা ধরার নিষেধাজ্ঞা দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়। অর্থাৎ এই নিষিদ্ধ সময় অনেক জেলে মানেননি। তবে নিষেধাজ্ঞা নামার বিষয়ে জেলেরা বলছেন যে খাদ্য সহায়তা ঠিক না পাওয়া এবং নিষিদ্ধ এই সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ আদায়ে জেলা প্রশাসনের যে বিধিনিষেধ ছিল তা যথাযথভাবে তদারকি না থাকায় এনজিও গুলো এই বিধিনিষেধ মানেননি। ফলে এই নিষিদ্ধ সময় ঋণের কিস্তি পরিশোধে বাধ্য হয়ে কেউ কেউ মাসিক করেছেন। এর বাইরেও কিছু কিছু জেলে কোস্টগার্ড এবং সংশ্লিষ্টদের করে নিষেধাজ্ঞার এই সময়ে ঝাটকা স্বীকার করেছেন। এমত অবস্থায় ঝাটকা রক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি, এমনটাই দাবি কিন্তু শঙ্কা করছেন যে নিষিদ্ধ মাছ শিকার এই মাছ পাওয়া নিয়েও একটা শঙ্কা। এই নিষেধাজ্ঞা শেষে 1 মার্চ 1 মে থেকে যে মাছ ধরা শুরু হবে, এই জেলগুলিতে সব জেলগুলি আছে এখানে, সেই জেলগুলিগুলো এখন কিন্তু কর্মচঞ্চল হয়ে উঠেছে। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলামিন ভুইয়া, জানাচ্ছেন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেদের প্রস্তুতি সম্পর্কে। এদিকে জাটকা সংরক্ষণে নদী 2 মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। মেঘনা উপকূলে মাছ ধরার প্রস্তুতি শেষ করেছেন লক্ষ্মীপুরের জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হয়ে এলেও অনেক জেলেই প্রণোদনার চাল সহায়তা পাননি। শুধু খাদ্য সহায়তা নয়, টেকসই পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। এদিকে সাগরে 58 দিনের নিষেধাজ্ঞার 15 দিনেও পিরোজপুরের জেলেরা সরকারের প্রণোদনার চাল পাননি। এতে হতাশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর।
প্রথমবারের মতো প্রতিবেশীর সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় খুশি জেলেরা। লক্ষ্মীপুর থেকে সহকর্মী আতর মনির ও পিরোজপুর থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনার পাড়ে চলছে নৌকা জাল ঠিকঠাকের তোড়জোড়। কেউ জাল সারাই করছেন, কেউ আবার ট্রলার মেরামতে ব্যস্ত। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাছ ধরার সব প্রস্তুতি চূড়ান্ত। 30 এপ্রিল রাত 12টার পরই নামবেন নদীতে। 2 মাসে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার নদীতে মাছ ধরা ছিল নিষিদ্ধ। এ সময় প্রতি জেলে 4 বার করে ভিজিএফের চাল পাবার কথা, 40 কেজি করে 160 কেজি। অনেক জেলে জানিয়েছেন এখনো তারা চাল পাননি। নৌকা মালামাত করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 1 তারিখে নদীতে নাও। নদীতে যে মাছটা যে ভাইলে আমরা দেনা আনা শোধ করতাম পারব। টাকা দিছে তা করে চাল দিছে, আর যারা টাকা দিতে পারে না তাদেরকে চালও দেয় না। টাকা ছাড়া কেউ চাল দেয় না, আর টাকা না দিলে আমার চিনা না। আমাদের এই কুলের এক লোক আছে নেতারি, কেউ বেচতেছে, মেম্বারও আছে, তারা বেচতেছে 2000 টাকা করে নেয়। নিষেধাজ্ঞার পুরো সময় জুড়ে অভিযান চলেছে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা আশা প্রকাশ করেন ঠিক মতো নিষেধাজ্ঞা পালন হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর, সদর, কমলনগর ও রামগতি এই 4 উপজেলার মেঘনা নদী এলাকা থেকে ইলিশ আহরণ 26,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। আমরা আমাদের চোখের সামনে পড়লে কিন্তু সেটা ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি দেখেন যেসব কিছু কিছু নৌকা ধরা হচ্ছে যে হয়তো অবৈধভাবে মাছ ধরছে, তাদেরকে তারা ধরা পড়ে গেছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাগরে প্রথমবারের মতো প্রতিবেশীর সঙ্গে সামঞ্জস্য রেখে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলমান। ঘাটে নোঙর করে রাখা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলার। পিরোজপুর পাড়ের হাটের মৎস্য অবতরণ কেন্দ্রে নেই হাঁকডাক, কোলাহল। কেউ কেউ জাল বুনলেও বেশিরভাগেরই অবসর সময় কাটছে। অনেক জেলে জড়িয়েছেন ভিন্ন কাজে, তবে সবারই পরিবারসহ দিন কাটছে দুশ্চিন্তায়। নিষেধাজ্ঞার 15 দিনও সরকারি বরাদ্দ করা চাল না পেয়ে হতাশ 7,000 জেলে। মনে করি 58 দিন সরকার যদি আমাদের কোনো বিকল্প ব্যবস্থা করতো তাহলে আমাদের আর বসে থাকতে হতো না। সরকারের কাছে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই নিষেধাজ্ঞা একাত্মভাবে অবরোধ দিয়েছে, মাছটা ধরতে পারবেন ইন্ডিয়া, আমরা সময় মতো সবাই ধরতে পারবো, এই জন্য আমরা নির্মুক্ত হতে পারবো। নিষেধাজ্ঞা আরেকটু কম হলে জেলেদের জন্য ভালো হতো জানিয়ে জেলেদের আশা তাদের প্রণোদনার চালের সংকট কাটবে। নিষেধাজ্ঞা শেষে জালে পর্যাপ্ত মাছ ধরা পড়বে। 65 দিন থেকে 58 দিন অবরোধ করছে, কিন্তু আসলে 50 দিন হইলে এটাই উত্তম। জেলেদের সংখ্যার মধ্যে ম্যাক্সিমামই আছে অমৎস্যজীবী যারা মাছ ধরে না। বিগত দিনের তালিকা, ত্রুটিপূর্ণ তালিকার কারণে তারা বঞ্চিত হচ্ছে এবং সেটা এখন পর্যন্তই সেটা সঠিক জায়গায় নেওয়া সম্ভব হচ্ছে না। নিষেধাজ্ঞার সময়ের পাওনা চাল অচিরেই জেলেরা পাবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। অবরোধকালীন সময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ বা আমরা জেলেদেরকে আমরা বিভিন্ন রকম বকনা বাছুর থেকে শুরু করে নানাবিধ সরকারি যে সহায়তা আমরা এটা করে যাচ্ছি। 15 এপ্রিল থেকে পিরোজপুরে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 58 দিনের নিষেধাজ্ঞায় 86 কেজি চালের পাশাপাশি 2500 টাকা দাবি করেন পিরোজপুরের কয়েক হাজার জেলে। হাসান আহমেদ, 71। 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বন্ধ রয়েছে ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ। শিক্ষার্থীরা বলছেন সরকার দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তাদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা জানান 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা না দেওয়া পর্যন্ত তারা শাটডাউন কর্মসূচিতে অনড় থাকবেন। 6 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। প্রশাসনিক ভবনে তারা ঝুলিয়ে স্লোগান দেন তারা। 6 দফা যৌক্তিক আন্দোলন, এটা আমরা অনেকদিন প্রায় 8 মাস যাবত আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আমাদের কোনো ফলশ্রুতি কোনো কিছুই হয় নাই। আমরা আমাদের অস্তিত্বে লড়াই নেমেছি এবং আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা তো শুধু ডেমো, এর থেকে কঠোর আন্দোলনে যাব ইনশাআল্লাহ। দাবি আদায়ে শিক্ষক কর্মচারীদের কক্ষ থেকে বের করে প্রধান ফটকে তারা
সাড়া দেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন 1 মাসের বেশি সময় ধরে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি প্রশাসন। চলমান আন্দোলনের কারণে গত 1 মাস ধরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ প্রায় বন্ধ রয়েছে। তবুও মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে আমরা কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখতে পারিনি। এর জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি প্রয়োগ করেছি। এর পাশাপাশি আজকে থেকে বাংলাদেশের সকল পলিটেকনিক এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটও শাটডাউন কর্মসূচি পালন করতেছে। আগামী মে মাসের 25 তারিখে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, সে পরীক্ষাটা এখন আন্দোলনের কারণে সেটা বন্ধ রয়েছে। এই শাটডাউনের পরেও যদি আমাদের পদক্ষেপ না নিয়ে যদি সহজে কোনো কাজ না করা হয়, তাহলে আমাদের প্রোগ্রাম আবার কঠোর থেকে চালিত হবে। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। আব্দুল্লাহ মামুন, ৭১। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বারাইল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, গত 3 এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়ার সাথে বারাইল গ্রামের এক দোকানদারের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় 2 পক্ষের লোকজন। এ সময় অন্তত 10 জন আহত হন। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিকেলে আবারও 2 পক্ষের লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আজিমিয়া নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে আর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ার আড়ালিয়ায় জমি থেকে উদ্ধার হওয়া মর্টাল শেল নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে অন্তত 50টি বসতবাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গোয়ালে থাকা 17টি গরু মারা গেছে। মঙ্গলবার সেনাবাহিনীর বোম ডিম্পোজাল ইউনিট নিষ্ক্রিয় করতে গেলে তীব্র শব্দে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আলম আজাদ জানান, সোমবার উপজেলার বালুকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের একটি জমিতে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার সময় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে গেলে কয়েকটি স্প্যান্ডাল বসতঘর ও দোকানপাটে গিয়ে ছিটকে পড়ে। এ সময় বসতঘর ও দোকানের ক্ষতি হয়। তবে জোন নিরাপত্তার জন্য মাইকিং করে সবাইকে অন্যত্র সরে যেতে বলায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও বাবা মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থী মাশরুবা আক্তার মিমকে অপহরণের 3 ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্ত মেশকাত হোসেন সঞ্চয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, মঙ্গলবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার মিম পরীক্ষা শেষে বাসায় ফেরার পর তার ব্যাপারী পাড়ার বাড়িতে হামলা হয়। মোগলটুলি গ্রামের সঞ্চয় সহ 15 থেকে 20 জনের একটি দল হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনে হেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল 5টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চানমিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্চয়কে গ্রেপ্তার ও তার কাছ থেকে মোটরসাইকেল জব্দ করা হয়। চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার 2 আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার দুপুরের দিকে আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া 2 আসামি হলো ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে ইমন জেলার লোহাগড়া থানার উত্তর কলাউজান এলাকার বাসিন্দা এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাসিন্দা। চট্টগ্রাম জেলা কোচ পরিদর্শক হাবিবুর রহমান জানান, প্রিজন ভ্যানে তোলার সময় 2 আসামি পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। আওয়ামী লীগ এখন মরা লাশ,
একে দ্রুত দাফন করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর বেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এইসব কথা বলেন তিনি আরও বলেন, আওয়ামী লীগের লাশ নিয়ে টানাটানি না করে দ্রুত দাফন করতে হবে, যাতে পচে গলে দুর্গন্ধ না বের হয়। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বোরোর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় ভৈরবের চাষিরা। তারা অভিযোগ করেন, দাম কম থাকায় ধানের চাষ খরচাই উঠছে না। এছাড়াও ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন হাওরের চাষিরা। আলামিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। বোরোর বাম্পার ফলনে খুশি ভৈরবের হাওরের চাষিরা। হাওরের মাটি বিয়ার ২৮ আর ৮৮ ধানের উপযোগী হলেও এবার ২৯ ধানের চাষ হয়েছে বেশি। এবার ফলন ভালো হলেও চাষিদের অভিযোগ, বেশি দামের সেচ সার কীটনাশকের সাথে বাড়তি মজুরির ক্ষেত মজুরদের কারণে চাষ খরচই উঠছে না। মোকামে এখন ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা দামে বিক্রি হচ্ছে ধান, তবে সরু চালের ধান ১০০০ টাকা থেকে ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাওরে একটু শ্রমিক সংকট একটু রয়ে গেছে, কারণ যে হারবার মেশিনটা টাকাতে কৃষকের অনেকটাই উপকার হয়েছে। জমিন করতেছি, এই জমিনে আমরা কিনো ধানের দরে আমরা কিনো লাভবান হইতেছি না। ন্যায্য মূল্যে ধান নিল তাও লাভ হইল, অন্ত সরকার তো ন্যায্য মূল্যে কোনো ধান নিতেছে না আমাদের। আকাশের অবস্থা খারাপ, যে কোনো মতো ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি হলে এই হাওরের ধানগুলি পাকা ধানগুলি ফেলে দেবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, ১০ই মের মধ্যে হাওরের ধান কাটা শেষ হবে, আর সেজন্যই ভৈরব উপজেলায় ৩৮টি হারভেস্টারে কাটা হচ্ছে ধান। ভৈরবে এবছর প্রায় ৬,৯১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০,৮৫৭ মেট্রিক টন। আমাদের এখন পর্যন্ত প্রায় হাওর এবং নন হাওর মিলিয়ে ৬৫% ধান কর্তন হয়েছে এবং আমাদের প্রায় ৩৮টি কম্বাইন হারভেস্টার মেশিন সচল হয়েছে এবং ৩৮টি কম্বাইন হারভেস্টার মেশিন জোয়ানশাহী হাওর সহ বিভিন্ন ইউনিয়নে ধান কর্তন করছে। তা যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে, আমাদের টার্গেট হচ্ছে ১০ই মের মধ্যে আমরা আশা করছি যে আমাদের কৃষক ভাইরা ধান কেটে ঘরে তুলতে পারবে। স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে এবারের বোরো মৌসুমে ভৈরবে ৬,৯১০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ভৈরব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন টিটু। টিটু, হাওড়ে ধান কাটা কোন পর্যায়ে আছে এখন? ধান কাটা ও ধানের দাম নিয়ে কি বলছেন কৃষকরা, বিস্তারিত জানাবেন। যে হাওরে ধান কাটার সর্বশেষ অবস্থা কোন পর্যায়ে রয়েছে, আমরা কৃষকদের যেমনটি ঘুরে দেখেছি, এখন পর্যন্ত প্রায় ৫০%-রও বেশি জমির ধান কিন্তু কর্তন করেছে। যদিও শ্রমিক সংকটের কিছুটা ভুগছেন কৃষকরা, তবে হারভেস্টার মেশিনই তাদের একমাত্র ভরসা। ফলে আমরা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে যেমনটি জানতে পেরেছি, ৩৮টি হারভেস্টার মেশিন উপজেলা জুড়ে ধান কর্তন করছে। ফলে কিন্তু কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত ৬০%-রও জমির ধান কিন্তু কর্তন করতে সক্ষম হয়েছেন। তাদের ধারণা আগামী ১০ই মের মধ্যে ফসল জমির ধান পুরোপুরি কর্তন শেষ করতে পারবে বলে তারা মনে করছেন। এছাড়াও কিন্তু মুকামে ধানের দাম আমরা খবর নিয়ে যেমনটি জানতে পেরেছি, মোটা ধান ৮৩০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু চিকন ১০৫০ থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে কিন্তু কৃষকদের উৎপাদন খরচই উঠছে না বলে মনে করছেন তারা, ফলে লোকসানের মুখে পড়বেন এবারও বলে ধারণা করছেন তারা। এদিকে যদিও সরকার ৩৪ টাকা কেজি দরে ধান কিনবে বলে ঘোষণা দিয়েছেন, এখনও কিন্তু প্রান্তিক কৃষকদের থেকে ধান কেনা অর্থাৎ সংগ্রহ করা শুরু হয়নি। আমরা যেমনটি উপজেলা খাদ্য গুদামের সাথে কথা বলে জানতে পেরেছি যে অচিরেই তারা ধান কেনা শুরু করবে। তো এই ছিল কিশোরগঞ্জের ভৈরব থেকে আমার কাছে হাওরের সর্বশেষ তথ্য।
টিটু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভৈরব থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলামিন টিটু। তিনি জানাচ্ছিলেন হাওরে ধান কাটার সার্বিক অবস্থা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য বা ডিজি কার্গো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া জেটিতে কন্টেইনার জট কমাতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে বেসরকারি অফডকগুলোতেই খালাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিপজ্জনক সব পণ্য জাহাজ থেকে নামানোর সঙ্গে সঙ্গে ডেলিভারি নেওয়া এবং ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কেমিক্যাল পণ্য ও বিপজ্জনক রাসায়নিক মালামাল বোঝাই কন্টেইনার। শুধু বন্দরের পিশেডেই 400 মেট্রিক টন ওজনের 1006 প্যাকেজ কেমিক্যাল ও বিপজ্জনক মালামাল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বন্দরের এক চিঠিতে। এর মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিক্যাল এবং ডেঞ্জারাস কার্গোর পরিমাণ 59 মেট্রিক টন ওজনের 196 প্যাকেজ। ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা এসব পণ্য নিলামের পাশাপাশি নতুনভাবে আমদানি করা ডেঞ্জারাস কার্গো দ্রুত ডেলিভারি করতে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কোনো আইটেম আপনার এসে এখানে আননেসেসারি আপনার পড়ে থাকবে না। এখন দেখেন প্রায় 14-15 বছর ধরে আইটেম পড়ে আছে। এটা তো হওয়া উচিত না। এটা দিনের মধ্যে থাকা উচিত, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, তার বেশি হওয়া উচিত। শুধু পিশেডে নয়, বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বিপজ্জনক পণ্য বোঝাই 286 TUS কন্টেইনার রয়েছে। এর মধ্যে জরাজীর্ণ অবস্থায় রয়েছে আরও অন্তত 40টি কন্টেইনার। এমনকি দীর্ঘদিনের পুরানো বেশ কিছু কন্টেইনার মরিচা ধরে ভেঙে পড়েছে। এতে কেমিক্যাল বাইরে ছড়িয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 500 মেট্রিক টন কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্যবাহী 300 কন্টেইনার রয়েছে। এই অবস্থায় সব ধরনের পণ্যের ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তরের ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডে অনুরোধ জানিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিপূর্বে 2009 সাল থেকে প্রায় 38টা আইটেম এ পর্যন্ত বাইরে ডেলিভারি হচ্ছে এই ডিপোগুলোতে। তো আমরা এনবিআরকে রিকোয়েস্ট করার পরে সম্প্রতি ওনারা আরও 12টা আইটেম অ্যালাউ করেছে। এখন সর্বমোট 50টা আইটেম ডিপো থেকে ডেলিভারি যাবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথনাইন ও গ্লিসারিল, আছে স্ট্যাপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এতে বেনিফিটটা যেটা হবে, আপনার যে মানে পোর্টের উপরে পোর্টে যে কন্টেইনার যেই স্ট্যাক হয়ে থাকতো, সেটা এই পণ্যগুলো কন্টেইনারগুলো ইজিলি পোর্ট থেকে সরাসরি অফডকে চলে যাবে। অফডক এখানে অ্যাসেসমেন্ট হয়ে এক্সামিন হয়ে অ্যাসেসমেন্টে অফডক থেকে খালাস হবে। সো পোর্টে আমাদের পণ্য দরটা কমে আসবে। বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতার এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বর্তমানে আমাদের টোটাল ক্যাপাসিটি দিয়ে আমরা 50% FCL আমদানি পণ্য হ্যান্ডেল করতে পারবো। সুতরাং 12 ধরনের পণ্য হ্যান্ডেল করতে অফডকের কোনো সমস্যা হবে না। বরং আমরা আরও 17 ধরনের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে বের করে দেওয়ার জন্য এনবিআর বা রাজস্ব বোর্ডে আবেদন করেছি এবং আমরা মনে করি এই 17 ধরনের পণ্য অতি শীঘ্রই অফডককে দিয়ে দেওয়া উচিত হ্যান্ডেলিংয়ের জন্য। গত বছরের শেষ 2 মাসে 59 কন্টেইনার বোঝাই কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে 15 থেকে 20 বছরের পুরানো কেমিক্যালও ছিল। হাসান আহমেদ, 71। চট্টগ্রাম বন্দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ডিজি কার্গো সরানো কিংবা জট কমানো, সেটি কবে নাগাদ সিদ্ধান্ত এই কার্যকর হবে, এ বিষয়ে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ তিশা। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এই বন্দর দেশের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র। চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন ভোগ্য পণ্য এবং বিভিন্ন পণ্য আমদানি হয়, ব্যবসায়ীরা আমদানি করে। কিন্তু এই ভোগ্য পণ্যের পাশাপাশি চট্টগ্রাম বন্দরে বিভিন্ন কেমিক্যাল জাতীয় পণ্য এবং বিভিন্ন রাসায়নিক পণ্য আমদানি হয়ে থাকে। এইসব পণ্য তাৎক্ষণিকভাবে অনেকে ছাড়িয়ে নিয়ে যান এবং অনেকে এই পণ্য ছাড়িয়ে নিতে দেরি করেন। বিভিন্ন জটিলতার কারণে ব্যবসায়ীরা বলছেন যে এই পণ্য জটিলতা সৃষ্টি হয় ছাড়িয়ে নিতে, যার কারণে এইসব ডিজি কার্গো, যেটাকে ডিজি কার্গো বলে, ডেঞ্জারাস কার্গো, এইসব ডেঞ্জারাস কার্গো দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে আছে এবং যার কারণে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে বন্দরে। আপনি সম্প্রতি জানেন যে ইরানের একটি বন্দরে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে
সেই বিস্ফোরণের কারণে আবার নতুন করে চট্টগ্রাম বন্দরে আতঙ্ক দেখা দিয়েছে। এই যে এইসব কন্টেইনার দীর্ঘদিন পরে থাকার কারণে এখন বন্দর কর্তৃপক্ষ এখন সিদ্ধান্ত নিয়েছে যে এইসব ঝুঁকিপূর্ণ কন্টেইনার দ্রুত অন্য বেসরকারি অবদকে পাঠিয়ে দেওয়ার। এই কারণে তারা একটা চিঠিও দিয়েছেন এবং ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব এইসব কন্টেইনার বন্দর থেকে সরিয়ে নিয়ে বেসরকারি অবদকগুলোতে রাখা হবে এবং একই সাথে আরো 12 ধরনের পণ্য যেগুলা কেমিক্যাল এবং বিভিন্ন কেমিক্যাল জাতীয় পণ্য এবং আপনার বিভিন্ন পণ্য 12 ধরনের পণ্য অবদকে রাখার জন্য অনুমোদন দিয়েছে। এখন থেকে এইসব পণ্য বেসরকারি বন্দরের পাশাপাশি বিভিন্ন বন্দরের উপর চাপ কমাতে বিভিন্ন আপনার বেসরকারি অবদকগুলোতে রাখা হবে। এই সিদ্ধান্ত হয়েছে বন্দর কর্তৃপক্ষের সাথে এবং ব্যবহারকারী এবং বেসরকারি অবদকগুলো মালিকের সাথে। এই ছিল আমার কাছে সর্বশেষ চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি। শিল্পী, আপনি থাকবেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে এই বিষয়ে আপডেট জানবো আপনার থেকে। নাটোরে এলজিডি সড়ক নির্মাণে ইউনিব্লক সহ মানহীন পণ্য ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিকাদারদের কেউ এই অভিযোগ স্বীকার করে জানান, কর্মকর্তাদের ঘুষ দিতে গিয়ে খারাপ হচ্ছে কাজের মান। এলজিডি কর্মকর্তারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষা করে সড়কের কোথাও কাজের অনিয়ম পাওয়া গেলে সেই অংশ সংশোধন করা হবে। বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোরে এবছর 15টি সড়ক নির্মাণের কাজ করছে এলজিইডি। এলাকার লোকজনের অভিযোগ, তারা দেখছেন প্রতিটি সড়কে মানহীন ইউনিব্লক আর বালি ব্যবহার করা হচ্ছে। কাজ তদারকির জন্য সার্বক্ষণিক এলজিডি অফিসের কর্মকর্তা কর্মচারী হাজির থাকার কথা থাকলেও কাজ হচ্ছে ঠিকাদারের মর্জি মাফিক যেন তেন উপকরণ দিয়ে। লোকজন এর প্রতিবাদ করেও কোনো প্রতিকার হচ্ছে না। ওদিকে ডোমার বালু এক ফোঁটাও দেয় নাই, এদিকে এসে খালি কোনো রকম নাম মাত্র দিতেছে, দিয়ে লামসাম করে আর কি এটা হলো এরা করতেছে। ওই রাস্তায় খালি দিয়ে সাইকেল দিয়ে অর্বুদ দিয়ে এই যে বালু ফেলা ঠিক গেছে। ওইদিকে কিন্তু আরো দেয়নি, এই রাস্তাটা কিন্তু সেভাবে ডোলাও দেওয়া হয়নি, শুধু হাংলা দিছে, দিয়ে আবার প্লেন করে বালি দিচ্ছে। এখানে তো যে ঠিকাদার তো আসে না, এরা যা করে যাচ্ছে তাই। দুটো ওয়ার্কার ছিল, ওনারা আসলো, এসে দেখলো, বললো ঠিক আছে, পাবলিক বহু কথা বলছে, তোমরা তারপরে যেটা আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করো তোমরা। তারা আরো জানান, সড়কে ব্যবহার করা 6টি ব্লক পরীক্ষা করে দেখা গেছে 3টি মানসম্মত নয়। এ নিয়ে কাজ পাওয়া ঠিকাদারদের কেউ মান ঠিক রেখে কাজ করার দাবি করেন। এটা মানসম্মত 100% টেস্ট করা, তাই না? হ্যাঁ, এলডিতে টেস্ট করে রুয়েটা টেস্ট করে টেস্ট রেজাল্ট নিতে আমরা কাজ করতে শুরু করছি। হ্যাঁ দেখাতে পারবেন? হ্যাঁ, এলডিতে আছে। কাজের অনিয়মের প্রমাণ পাওয়ার পরও এলজিডি কর্মকর্তাদের দাবি কাজ ভালো হচ্ছে। তারা জানান, কোথাও কোনো অনিয়ম চিহ্নিত হলে সেই অংশ সংশোধন করে দেওয়া হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা নিজেদের মতো কাজ করতেছে। এখন এর আন্ডারে ধরেন উপজেলা পরিষদ থেকে শুরু করে কাজ চলতেছে একসাথে 7-8টা, এখানে কিছুক্ষণ থাকতেছে, ওখানে কিছুক্ষণ থাকতেছে। তো এখানে আমার অফিসেরও ল্যাগিং আছে, 2 নাম্বার হচ্ছে ঠিকাদারেরও ল্যাগিং আছে। এখন যে ল্যাগিংয়ে থাক, কাজটা ঠিক করে নিতে হবে। এ নিয়ে এলাকাবাসী বলছে, যেন তেন ভাবে কাজের মাধ্যমে যারা কোটি কোটি টাকা লুটপাট করছে তাদের আইনের আওতায় আনা উচিত। বুলবুল আহমেদ, 71, নাটোর। দর্শক, সড়ক নির্মাণে দুর্নীতি বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, এই যে সড়ক নির্মাণে নানা দুর্নীতি রয়েছে, এই ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছেন? কোনো পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়া গেছে কিনা জানাবেন। আসলে কর্তৃপক্ষের বিষয় থেকে কিন্তু তারা সবসময় বলে আসছে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না, যেখানেই কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা কাজ নিম্নমানের সামগ্রী পাওয়া যাবে সেগুলো সরিয়ে ফেলা হবে। এই ধরনের গতানুগতিক বক্তব্য কিন্তু কর্তৃপক্ষ সবসময় কিন্তু তারা দিয়ে থাকে, কিন্তু বাস্তবে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাই না। কেননা যে এই সব আশ্বাস শুধু আশ্বাসই থেকে যায়, এগুলোর বাস্তবায়ন কখনো হয় না। কারণ যখন কোনো রাস্তার কাজ হয়, বেশ করে নাটোর জেলায় 15টি ইউনিব্লকের কাজ হচ্ছে এবং অন্যান্য জায়গায় কার্পেটিং এর কাজ হচ্ছে। 58টি প্রকল্পে
এলজিডির নির্মাণ কাজ চলছে বা সংস্কার কাজ চলছে, এগুলোর প্রত্যেকটিতেই কিন্তু এলজিডির যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এসও তারা কিন্তু উপস্থিত থেকে কাজ করার কথা, এবং উপজেলা ইঞ্জিনিয়ার এবং নির্বাহী প্রকৌশলী প্রত্যেকেরই তদারকি করার কথা, এবং সেই সব কর্মকর্তাদের সামনে কিন্তু এই ধরনের কাজ হচ্ছে, তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। যখন কোনো সাংবাদিক কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করে তখন তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কোনো ধরনের ব্যবস্থা হয় না। এবং আপনি এই মুহূর্তে আমরা রয়েছি নাটোরের সিংহারদহ এলাকায়, নাটোর বাগাতিপাড়া সড়কের কাজ চলছে এলজিডির অধীনে। সেই নির্মাণ সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খুবই নিম্নমানের, এটি পিকেট থাকার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লাল 1 এবং 2 নম্বর ইট দিয়ে এই কাজ চলতেছে, এবং এগুলো একদম পরিষ্কার খালি চোখেই ধরা যাচ্ছে যে এগুলোর মানহীন, এবং একই সাথে কিন্তু এগুলো টেস্ট করার কথা। এলজিডি ল্যাব রয়েছে, সেখানে এর কোয়ালিটি কেমন, এটির সক্ষমতা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে কিন্তু কাজ হওয়ার কথা। এবং আমি কিছুক্ষণ আগে এলজিডির নাটোরের যে নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে কোনো ধরনের অভিযোগ পাওয়ার পরে আমরা এই রাস্তাটি, যে রাস্তায় এখন আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তার যে নিম্নমানের খোয়া সেটির অভিযোগ পাওয়ার পরে তারা ঠিকাদারকে সরিয়ে ফেলতে বলেছেন, এবং ঠিকাদার সরিয়ে ফেলেছেন বলে এলজিডি নির্বাহী প্রকৌশলী দাবি করছেন। আমরা প্রশ্ন করেছি যে আপনি এই প্রকল্প এলাকায় নিম্নমানের খোয়া নিয়ে আসার পরে সরিয়ে ফেলতে বললেন, তো এখানে আসলো কি করে এই ধরনের নিম্নমানের খোয়া? আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এসও তারা কোথায় ছিল? তার কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেনি। তো এইরকম ভাবেই কিন্তু শুধু এলজিডি নয়, অন্যান্য রোডস অ্যান্ড হাইওয়ে, বিএমডিএ, অন্যান্য সকল দপ্তরে যারা কাজ করছে সব জায়গায় কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, কোনো ধরনের কোয়ালিটি ওয়ার্ক হচ্ছে না। জি, আমরা আশা করছি শীঘ্রই কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করবেন। বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নানা অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নিম্নমানের সামগ্রী দিয়ে মানহীন কাজের মাধ্যমে রাস্তা নির্মাণের অভিযোগে বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার প্রথমে শিবগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালায় দুদকের অভিযানিক দল। সেখান থেকে নথিপত্র সংগ্রহ করে এলজিইডির একজন প্রকৌশলীকে সাথে নিয়ে উপজেলার মোকামতলা মুরাদপুরের সেই রাস্তা পরিদর্শনে যান দুদকের আভিযানিক দল। প্রতিবেদন পেলেই কমিশন বরাবর প্রয়োজনীয় সুপারিশ দাখিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গাইবান্ধার ফুলঝুরি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের 3 সদস্যের একটি দল। মঙ্গলবার রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়ার নেতৃত্বে এই অভিযান চলে। তবে এই সময় উপজেলা প্রকৌশলী উপস্থিত ছিলেন না। পরে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা এবং এডিবির বরাদ্দের বিভিন্ন প্রকল্পের কাগজপত্র তল্লাশি করেন। রাজশাহী এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এই অভিযান শুরু করে। এ সময় দুদকের সদস্যরা সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন এবং এলজিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন। সরকারি বিভিন্ন প্রকল্পে 9-6 ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে এই অভিযান চালানো হয়। এদিকে পটুয়াখালী সদর উপজেলার কলাগাছি ইউনিয়নের ধরান্দি গ্রামে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর সদস্যরা। মঙ্গলবার সড়কটি সরজমিনে পরিদর্শন করেন তারা। দুদক সহকারী পরিচালক জানান, তারা প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। এসব তথ্য কাজের শর্তাবলীর সাথে মিলিয়ে দুদক প্রধান কার্যালয়ের প্রতিবেদন জমা দেবেন। গাজীপুরে এলজিইডির বাস্তবায়িত সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সদর উপজেলার ভবানীপুর এলাকায় 4185 মিটার দীর্ঘ সিংড়াতলী ভবানীপুর পিঙ্গাইল সড়ক প্রকল্পের কাজ সরজমিনে অনুসন্ধান করেন দুদকের অনুসন্ধান দল। এ সময় তারা রাস্তা তৈরিতে ব্যবহার করা নিম্নমানের ইট ও অন্যান্য উপাদান ল্যাবে পরীক্ষার জন্য সংগ্রহ করেন। সহকারী পরিচালক মুশিউর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগে দুদক সরজমিনে পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পেয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার হাসপাতালের উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় তিনি সেবাদানকারী ও সেবা গ্রহীতা উভয়কে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আগামী 7 দিনের মধ্যেই ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে বলে জানান তিনি। হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে নতুন করে সাজিয়ে তুলতে সকলকে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন জেলা প্রশাসক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার বাইরে থাকা বর্জ্যের মধ্যে 10% প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ প্রকল্প অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউর একটি সম্মেলন কক্ষে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্বমূলক উদ্যোগ শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ইউনিলিভারের পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামীমা আক্তার। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ইউনিলিভার জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বেসরকারি সংস্থা ইপসা সহযোগিতায় 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 3000 বর্জ্যকর্মীর মাধ্যমে 41টি ওয়ার্ড থেকে 24,000 টনের বেশি বর্জ্য সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশে ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। সম্প্রতি খুলনার খালিশপুরে চিত্রালী শ্রমিক মাঠে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। ঈদ উৎসব সামনে রেখে দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলেনিয়ার স্লোগানে সারা দেশে চলছে এই ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। এর আওতায় চলতি বছরে ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন 10 লাখ টাকা পুরস্কারের সুযোগ। নরসিংদীতে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের উদ্যোগে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের অরবিট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে নরসিংদী শহরের কিছু সংখ্যক গৃহ মালিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এজিএম বিদ্যুৎ কুমার বণিক স্থাপনা নির্মাণে অধিক সতর্ক থাকতে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।